Assalamu alaikum. Welcome to my channel Basic English with Arifujjaman Rakib. আজকে আমাদের পার্টস অফ স্পিচ এর দ্বিতীয় পর্বের ক্লাস। প্রথমে আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম নাউন। আজকে শিখব প্রোনাউন। প্রোনাউন কথার অর্থ কি? প্রোনাউন হলো সর্বনাম। সর্বনামটা কি? প্রথমে আমাদেরকে এটা জানতে হবে। সর্বনাম হলো নামের পরিবর্তে যেই শব্দ ব্যবহার করা হয়। যেমন আমরা প্রায় সময় বলি সে একজন ডক্টর, ডক্টরের পরিবর্তে আমরা সে ইউজ করছি। তার নাম হলো রহিম, রহিমের পরিবর্তে আমরা তার ইউজ করলাম। ঠিক আছে? আমরা অনেক সময় জিজ্ঞেস করি তোমার নাম কি, তখন উত্তরে বলতে পারে যে আমার নাম জালাল, জামাল, যে কোনো কিছু বলতে পারে। পরিবর্তে কিন্তু নাউনই আসতেছে। নাউনের পরিবর্তে আমি যেহেতু নাম জানি না, আমি কি বললাম তোমার নাম কি, উত্তরে আসলো আমার নাম জামাল। তার মানে জামালের পরিবর্তে আমি কি ইউজ করলাম? তুমি ইউজ করলাম, মানে ইউ। আচ্ছা, এখানে যদি বয় লিখি, বয় বয় মানে ছেলে, ছেলেদের প্রোনাউন সবসময় কি হয়? হি। আর গার্ল, গার্ল অর্থ মেয়ে, মেয়েদের প্রোনাউন সবসময় কি হয়? শি। যখন একটা মাত্র ছেলের প্রোনাউন বোঝায় তখন হবে হি, আর যখন একটা মাত্র মেয়ের প্রোনাউন বোঝাবে তখন হবে শি, আর যখন একাধিক হবে তখন হবে দে। যেমন মেয়েগুলি, তারা কারা? তারা হলো রিমা, নীলা, শিলা, এই তিনজনের নাম বললাম। হ্যাঁ, তাহলে আমি বললাম তারা কারা, আপনি উত্তরে বললেন নীলা, রিমা, শিলা, তারা ওরা। আচ্ছা, তার মানে তিনজনের পরিবর্তে আমি কি লিখলাম? দে। ঠিক সেম যদি তিনটা ছেলে থাকে, রহিম, করিম, জামাল, কামাল, এরকম যদি থাকে, তখন আমরা বলতে পারি তারা কারা। তার মানে সেই পরিবর্তে আমরা দে লিখতে পারি। তার মানে ছেলে একজন হলে হি, আর একটা মেয়ের প্রোনাউন সবসময় শি, আর একাধিক হলে দে। এটা আমাদের জানতে হবে। এইগুলো হলো প্রোনাউন। যে কোনো কিছু, নাম হোক, স্থান হোক, তারপরে এই বস্তু হোক, ব্যক্তি হোক, তার পরিবর্তে আমরা সেই নামের পরিবর্তে আমরা যেই শব্দ ইউজ করব সেটাই হলো কি? প্রোনাউন। আচ্ছা, তাহলে প্রোনাউনের যে 1 নাম্বার ধাপ, 1 নম্বরে হলো পার্সোনাল প্রোনাউন। এখন পার্সোনাল প্রোনাউন কি? তার আগে একটা কথা বলে নিই। অনেকে ভাবতে পারে প্রোনাউন সর্বমোট 8 প্রকার লিখলাম এখানে, কিন্তু অনেক বইতে 9 প্রকার দেওয়া আছে। সেটা হলো, এটা যেটা আমরা মিস করছি সেটা হলো পজিটিভ প্রোনাউন। তো পজিটিভ প্রোনাউনটা আমরা যদি পার্সোনাল প্রোনাউনকে আমরা ভাঙি, তখন কিন্তু অটোমেটিকলি পজিটিভ প্রোনাউনকে পাওয়া যায়। যদি আমরা প্রত্যেকটা এই পার্সনের কিন্তু কেস হয়, যখন আমরা কেসে পরিণত করবো প্রত্যেকটা পার্সনকে, তখন কিন্তু পজিটিভ প্রোনাউনটা বের হয়ে আসে। তো যাই হোক, আমরা পার্সোনাল প্রোনাউনটা ভালো করে বুঝবো, তাহলে ওইটা এমনিতেই বোঝা যাবে, ওইটাকে আর বিভক্ত করার দরকার নেই। তাই পার্সোনাল প্রোনাউন হলো হি, শি, দে, আই, উই, ইউ। এইগুলো হলো পার্সোনাল প্রোনাউন। দেখেন, হি সে ছেলেদের পরিবর্তে, শি সে ছেলেদের পরিবর্তে, দে, আই, উই, ইউ মানে আমরা, আমি, তুমি, সবগুলা কি ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখেন, আই মানে আমি, আমি বললাম মাই নেম ইজ রাকিব, মানে আই এম রাকিব। আই এম রাকিব মানে আমি রাকিব। তাহলে আমার রাকিবের পরিবর্তে আমি কি ইউজ করলাম? আই ইউজ করলাম। এখানে আমরা, আমরা হলো আমি নিজে ইনভলভ থেকে যদি একাধিক মানুষের সাথে থাকি, তখন আমরা বলতে পারি আমরা অমুক তমুক তমুক। হ্যাঁ, তাহলে এই যে আমি ইনভলভ থাকলে প্রোনাউনটা হবে একাধিক। যদি আমি যদি থাকি ইনভলভ এবং একাধিক পার্সন থাকি, তাহলে একাধিক নাউনের পরিবর্তে আমরা কি লিখবো? উই। আর যদি আমি ইনভলভ নাই, জাস্ট ইউ, মানে তুমি অথবা তোমরা, তোমরা কারা বা তুমি কে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইউ ইউজ করব। তাহলে হি, শি, দে, আই, উই, ইউ, এইগুলো হইল ব্যক্তির পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। আশা করি বুঝতে পারছেন। যেমন আমরা লিখতে পারি হি ইজ
রানা, সে হলো রানা, তাহলে সে রানা, রানাটাকে সে, তাহলে সে রানার পরিবর্তে আমরা কি লিখলাম, হি লিখলাম, তাহলে এটা হলো রানার প্রোনাউন। রানার পরিবর্তে আমরা কি লিখলাম, হি ইজ রানা, সে হয় রানা, তার মানে রানা হয় সে। বুঝতে পারছেন, নামের পরিবর্তে যেই শব্দ ব্যবহার করা হয় সেটা হয় কি, প্রোনাউন। ঠিক সেম প্রত্যেকটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে নামের পরিবর্তে এইগুলা আসবে। ওকে, এতটুকু বুঝলেই চলবে। যারা যারা বোঝেন নাই তারা আবার পজ করে হ্যাঁ টেনে টেনে দেখতে পারেন। আচ্ছা, এবার আসেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কথার অর্থ হলো নির্দেশবাচক সর্বনাম। নির্দেশবাচক সর্বনামটা কি? নির্দেশবাচক সর্বনামটা হলো যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান গুলাকে নির্দেশ করা হয়, কাছের জিনিস হোক দূরের জিনিস হোক, সেটাকে যে নির্দেশ করা হয় সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আমরা লিখতে পারি দিস, হ্যাঁ, দিস, দ্যাট, দোস। দেখেন, দিস অর্থ ইহা, দিস অর্থ এইগুলি, দ্যাট অর্থ উহা বা ওইটি, দোজ অর্থ ওইগুলি। আচ্ছা, তাহলে কাছের কোনো একটা জিনিসকে নির্দেশ করতে আমরা দিস ব্যবহার করি। আমি বলতে পারি দিস ইজ মার্কার, তো মার্কারের পরিবর্তে আমি কি ইউজ করলাম, দিস। তাহলে কোনো বস্তু, প্রাণী, ব্যক্তি যে কোনো কিছুকে যদি আমরা নির্দেশ করি তাহলে এটা দিয়ে আমরা দিস, দ্যাট, দোস, দিস এগুলা দিয়ে আমরা কি করতে পারি, নির্দেশ করতে পারি। যেমন বললাম যে দ্যাট ইজ এ পার্সন, ওইখানে ওইটা একটা লোক। আচ্ছা, দ্যাট ইজ আননোন পার্সন, ওই লোকটা অজানা বা অচেনা। তাহলে ঠিক সেম, কাছের কোনো জিনিসকে বোঝাইতে দিস, দূরের কোনো একটা জিনিসকে বোঝাইতে দ্যাট। কিন্তু কাছে যদি একাধিক হয় কোনো জিনিস বা কোনো কিছু, ব্যক্তি, বস্তু, তাহলে আমরা দিস ব্যবহার করব। এইগুলি কি? আমার হাতে মনে করেন 5টা পেন্সিল, আমি বললাম যে এইগুলি কি, তখন আপনি বললেন এগুলি হলো মার্কার। আচ্ছা, তাহলে একাধিক যদি কোনো কিছু হয় তাহলে আমরা দিস ইউজ করব, এইগুলি দিস। আর দ্যাট হলে দূরের কোনো কিছুকে একটা জিনিস হলে দ্যাট, আর যদি দূরের কতগুলো হয় ওইগুলো কি, তাহলে হবে দোজ। আশা করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা বুঝতে পারছেন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সাধারণত অনেক সহজ। কোনো যে প্রোনাউন দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। এবার দেখেন আমরা 3 নম্বরে আসবো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কথার অর্থ হলো বিতরণবাচক সর্বনাম। তাহলে এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থ বিতরণবাচক সর্বনাম। প্রত্যেকটা পার্সন প্রোনাউন যখন আমরা পড়বো তখন প্রত্যেকটা প্রোনাউনের বাংলা অর্থটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। যদি বাংলা অর্থটা আপনি ভালো করে মনে রাখতে পারেন তাহলেই সহজে প্রোনাউনটা বোঝা যাবে। মানে পার্টস অফ স্পিচগুলো প্রত্যেকটা পার্টস অফ স্পিচে যদি পার্টস অফ স্পিচের নামের অর্থ আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে দেখা গেল প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে ডিস্ট্রিবিউটিভ কথার অর্থই বিতরণ বা বন্টন বাচক। তার মানে আমরা বুঝতে পারতেছি বন্টন বা বিতরণ মানে আলাদা আলাদা কোনো কিছু। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কথার অর্থ হইল যেই প্রোনাউন, হ্যাঁ, যে প্রোনাউনকে একত্রে না বুঝিয়ে আলাদা আলাদা করে কোনো ব্যক্তি বস্তুকে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, ইচ, ইচ অর্থ প্রত্যেক, ঠিক আছে, আর সরি আমরা লিখতে পারি আইদার, আমরা লিখতে পারি নাইদার, ঠিক আছে। তাহলে এই আমরা কখন এই ইচ, আইদার, নাইদার, ইচ, আইদার, নাইদার হলো কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো এখন এইগুলো আমরা কখন ব্যবহার করব? দুইয়ের মধ্যে হলে, দুইজনের মধ্যে যদি কোনো কিছু করা বোঝায় পরস্পর, হ্যাঁ, পরস্পরকে বোঝায়, দুজনের মধ্যে যদি পরস্পরকে বোঝায় তাহলে সেটা হবে আইদার। আর দুইজনের মধ্যে যদি
আচ্ছা, নেইদার দুইয়ের মধ্যে কোনো কিছু মানে দুইয়ের মধ্যে কোনো কিছু বা কাউকে না বোঝালে, তার মানে এটা হলো দুইয়ের মধ্যে দুইজনকে বোঝালে, আর এটা হলো হ্যাঁ নেইদার হলো কি দুইয়ের মধ্যে কাউকে না বোঝালে, আর ইচ হলো প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাইলে। ইচ অর্থ প্রত্যেক, এটা কোন নির্ধারিত না। যেমন আমরা বলতে পারি each students got a prize, প্রত্যেকটা ছাত্র ছাত্রী কি করলো একটা করে প্রাইজ পেলো। তার মানে প্রত্যেকজনকে কিন্তু আপনি একটা করে প্রাইজ দিলেন, তার মানে কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকজনকে দিতে হয়েছে। এমন না যে প্রত্যেকের মধ্যে একজনকে দিয়েছেন, আপনি কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে দিয়েছেন। তাহলে এক যদি প্রত্যেককে আলাদা আলাদা করা বোঝায় তখন আমরা ইচ ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি আইদার ব্যবহার করি, এভাবে লিখতে পারি আমরা either of two brothers love each other, তাহলে আমরা কি লিখতে পারি either of two brothers love each other, মানে দুই ভাই একে অপরকে ভালোবাসে। তাহলে আমরা শিখছিলাম কি যে ডিস্ট্রিবিউটিভ কথার অর্থ কি বিতরণবাচক সর্বনাম, মানে যখন আমরা আইদার দিয়ে শুরু করব সেটা হলো দুইয়ের মধ্যে পরস্পরকে যদি বোঝাই, দুইয়ের মধ্যে পরস্পরকে বোঝালে, দুইয়ের মধ্যে পরস্পরকে বোঝালে আইদার। তার মানে এখানে দেখেন আইদার অফ টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে দুই ভাই লাভ ইচ আদার, একজন আরেকজনকে ভালোবাসে। তার মানে যদি একজন ভালোবাসে তাহলে হবে না, দুজনের মধ্যে ভালোবাসা থাকতে হবে, একজন আরেকজনকে ভালোবাসে, মানে পরস্পরের মধ্যে সম্পর্কটা হতে হবে। তো পরস্পরকে যদি বুঝাই তাহলে আমরা আইদার দিয়ে শুরু করব। আর যদি দুজনের মধ্যে কেউই না, যেমন আমরা বলতে পারি আইদারের জায়গায় যেমন আইদার লাগিয়ে দিই, নাইদার অফ টু ব্রাদার্স হ্যাঁ লাভ ইচ আদার, দুই ভাইয়ের মধ্যে কেউ কাউকেই ভালোবাসে না। তার মানে কি যেটা যদি না বোধক হয়, হ্যাঁ দুইজনের মধ্যে কেউ কি না মানে পরস্পরকে না বোঝালে সেটা হবে নাইদার, আর দুইজনের মধ্যে পরস্পরকে বোঝালে সেটা হবে আইদার। ওকে, এবার আমরা 4 নাম্বার প্রোনাউনে যাই। দেখেন 4 নম্বরে আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট কথার অর্থ হলো অনির্দিষ্টবাচক সর্বনাম। এখন অনির্দিষ্ট কি সেটা আপনাকে আগে জানতে হবে। যে নাউনকে নির্দিষ্ট করে না বুঝিয়ে, হ্যাঁ যদি তাকে অনির্দিষ্ট করে বোঝায়, মানে যে কোনো কিছুকে যদি আপনার নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে বুঝায় তখন তাকে কি বলা হয়? ইনডিফিনিট প্রোনাউন বলা হয়, মানে অনির্দিষ্টবাচক সর্বনাম। আচ্ছা, যেমন ইনডিফিনিট প্রোনাউন গুলা কি কি হতে পারে দেখেন। ওয়ান, তারপরে নান, তারপরে আধার, মেনি, ফিউ, তারপরে সাম, several, all, they, both, etc. তাহলে এইরকম, হ্যাঁ আমরা যদি এইরকম ভাবে আমরা লিখি তাহলে ওয়ান, নান, আদার, মেনি, ফিউ, সাম, সেভারেল, অল, দে, বোথ, এটসেট্রা। দেখেন ওয়ান অর্থ একজনকে নির্দেশ করতেছে। হ্যাঁ আমি যদি বলি যে একজন আসো, তাহলে একজন মানে ওয়ান। হ্যাঁ তো আমি বললাম যে এখানে একজন লোক ডক্টর, তাহলে এখানে একজন লোক ডক্টর যে আমি বললাম মানে কে ডক্টর, আমি কিন্তু নির্দিষ্ট করে বলিনি, আমি বলছি এখানে একজন ডক্টর আছে। আচ্ছা, নান মানে এখানে কেউই কি বুদ্ধিমান না, তার মানে আমি কাউকে নির্দিষ্ট করে বলি না যে একজন এখানে বুদ্ধিমান। আচ্ছা, এখানে আমি বললাম মেনি অনেক, আমার কাছে
অনেক ধরনের গাছ আছে বা অনেক ধরনের জিনিস আছে, আমার কাছে অনেক ধরনের বই আছে, তাহলে আমি কিন্তু নির্দিষ্ট করে বলি নাই যে আমার কাছে কি বই আছে। তার মানে অনির্দিষ্ট করে বোঝালে সেটা হবে কি ইনডিফিনিট প্রোনাউন। আমরা যদি লিখি নাম দিয়ে যদি লিখি none of them helped him, দেখেন none of them helped him, তাকে কেউ সাহায্য করলো না। তার মানে একটা মানুষও তাকে সাহায্য করলো না, মানে এমন কোনো মানুষ না যে নির্দিষ্ট করে অমুকে করছে না নাকি তমুকে করছে না, তার মানে কেউই তাকে সাহায্য করে না, এটা অনির্দিষ্ট। ঠিক আছে, তাহলে আমরা এটাই কি বলবো, এটা হলো অনির্দিষ্ট প্রোনাউন। ঠিক আছে, তাদের মধ্যে কি কেউ না, তাদের মধ্যে কেউ না মানে তাদের মধ্যে নির্দিষ্ট না, তারা কয়জন সেটাও তো নির্দিষ্ট না। ঠিক আছে, তার মানে এখানে নান হলো অনির্দিষ্ট বাচক সর্বনাম, মানে ইনডিফিনিট প্রোনাউন। আমরা যদি আরো উদাহরণ দিই, any of the boys can do the work, any of the boys can do the work, মানে ছেলেগুলোর যে কেউ ক্যান ডু দ্য ওয়ার্ক কাজটি করতে পারে। তার মানে ছেলেগুলোর যে কেউ কাজটি করতে পারে, এই ছেলেগুলোর অনির্দিষ্টবাচক সর্বনাম হলো কি এনি। তার মানে এনি হলো মানে এখানে নির্দিষ্ট না, যে কেউ কাজটা করতে পারে, তার মানে এমুক না যে রহিম কাজটা করতে পারে, করিম কাজটা করতে পারে, হ্যাঁ জামাল কামাল ওরা করতে পারে, নির্দিষ্ট করে বলা হয়নি, বলছে যে কেউ কাজটি করতে পারে, তার মানে এটা কি অনির্দিষ্টবাচক সর্বনাম। আচ্ছা, তাহলে এইভাবে আমি প্রত্যেকগুলাকে আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে দেখেন ওয়ান, নান, হ্যাঁ, তারপরে আদার, মেনি, ফিউ, সাম, সেভারেল, অল, দে, বোথ, এটসেট্রা, এইগুলা হলো ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ। আপনারা স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে পারেন। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, যারা আমার ক্লাসটা করবেন তারা খাতা কলম নিয়ে তারপরে ক্লাসটা করবেন, তাহলে মনে রাখতে পারবেন। আর খাতা কলম না নিয়ে রাখলে আপনি মনে রাখতে পারবেন না। আচ্ছা, তো এবার দেখেন আমরা পড়ব ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা হলো প্রশ্নবোধক সর্বনাম। ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি, তার অর্থই প্রশ্নবোধক সর্বনাম, মানে যেই প্রোনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায়, যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় তাকে কি বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। যেমন হু, হুইচ, whom, whose, etc. etc. আরো আছে, তাহলে আমরা এগুলো শুধু উদাহরণ দিব, তাহলে বুঝবেন, আর বাকিগুলো আপনারা গ্রামার বই আছে ওইখান থেকে দেখে নেবেন। হু, হুইচ, হোম, হুজ, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি বুঝবেন। তাহলে হু, আমি যদি বলি হু ইজ হি, সে কে, তাহলে দেখেন এখানে সে কে, এই সেই কিন্তু কে, এই সেই কেই প্রশ্ন করছে ডব্লিউএস কোয়েশন, সে সম্পর্কে জানার জন্য সে কি করছে ডব্লিউএস কোয়েশনে তাকে প্রশ্ন করলো যে সে কে, তার সম্পর্কে জানার জন্য ডব্লিউএস কোয়েশন প্রশ্ন করলো। তাহলে কোনো ডব্লিউএস কোয়েশন যখন কোনো ব্যক্তি বস্তু প্রাণীকে প্রশ্ন করবে, হ্যাঁ, যে সে কে, এটা কে, ওটা কে, হ্যাঁ, তাহলে ওইটা হলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মানে ডব্লিউএস কোয়েশন দ্বারা যদি কোনো কিছু কে মানে কোনো কিছুর মানে প্রশ্ন করা বোঝায়, হ্যাঁ, তাহলে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করলে সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মানে যে ডব্লিউএস কোয়েশন দ্বারা প্রশ্ন করা হয় তাকে কি বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। এখন বলা হয়েছে যে হুইচ, আপনি যদি এটা বলেন যে হুইচ শার্ট, হুইচ শার্ট ডু ইউ ওয়ান্ট, তুমি কোন জামাটি চাও, তাহলে হুইচ শার্ট, তুমি কোন জামাটি চাও, হুইচ শার্ট কোন জামাটি, হ্যাঁ, তাহলে হুইচ কিন্তু জামা সম্পর্কে জানতে চাইতেছে, কোন জামাটি, হুইচ, তার মানে এই হুইচ দ্বারা কিন্তু প্রশ্ন করা হচ্ছে, হুইচ শার্ট কোন জামাটি তুমি কি করো চাও, তাহলে এখানে দেখেন হুইচ দ্বারা প্রশ্ন করা হচ্ছে, তাহলে হুইচ হলো এখানে একটা প্রোনাউন। এইভাবে আপনি প্রত্যেকটা দিয়ে প্রশ্ন করতে পারবেন। তাহলে যখনই ডব্লিউএস কোয়েশন দ্বারা প্রশ্ন করা হয় তখন তাকে কি বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। আচ্ছা,
এবার দেখেন আমরা লিখব রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ হলো সম্পর্কবাচক সর্বনাম, যেই প্রোনাউন বাক্যের মাঝে নাউনের পরে বসে দুটি বাক্যকে একত্রিত করে বা সংযুক্ত করে, তখন তাকে আমরা কি বলি? রিলেটিভ প্রোনাউন বলি। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনটা আপনি একটু দেখেন। আমরা যদি লিখি যে দিস বয় হু কেম হিয়ার, ঠিক আছে? তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন কিছু লিখি নিই, যেমন আগের গুলাই লিখি, হু, হুইচ, হুম, হুজ, এইগুলা, ঠিক আছে? এখন বলতে পারেন যে ইন্টারগেটিভও তো আমরা এগুলাই পড়ছি, এখন তো রিলেটিভ আবার এগুলাই আসছে, তাহলে কেমনি কি? তাহলে কি এগুলো তো ইন্টারগেটিভ প্রোনাউন, তো এগুলা কিভাবে রিলেটিভ প্রোনাউন হবে? দেখেন আমার কথাটার সাথে কথাগুলো মিলান। দেখেন যে নাউনের যে ডব্লিউএস কোয়েশন করে, যে প্রোনাউন নাউনের পরে বসে, যে প্রোনাউন নাউনের পরে বসে দুটি বাক্যকে একত্রিত করে, তাহলে দেখেন এই লোকটাই যেই লোকটা কেম হিয়ার, এখানে এসেছিল, এই লোকটাই যেই লোকটা এখানে এসেছিল, তার মানে কি এই নাউনের পরে বসছে ডব্লিউএস কোয়েশনটা বৈশা এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। এই লোকটাই যেই লোকটা কেম হিয়ার, এখানে এসেছিল। ফলো করে দেখেন নাউনের পরে বসে সে এই নাউনকে নির্দেশ করতেছে। নাউনের পরে বসে নাউনকে নির্দেশ করে যখন দুইটা বাক্যকে একত্রিত করে, তখন তাকে আমরা কি বলবো? যে রিলেটিভ প্রোনাউন বলবো। দেখেন সে মাঝখানে বসে দুইটা বাক্যকে জোড়া দিচ্ছে। এখন কিন্তু এখানে কিন্তু নোট অফ ইন্টারোগেশন চিহ্নটা নেই। আমরা কিন্তু ইন্টারোগেটিভের সময় কিন্তু পড়ছিলাম নোট অফ ইন্টারোগেটিভ, মানে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া লাগে ইন্টারোগেটিভ পড়লে। এখন কিন্তু ইন্টারোগেটিভ চিহ্নটা দেওয়া লাগবে না। কারণ কেন? যখন কোনো ডব্লিউএস কোয়েশন আপনি যদি কোনো এক্সাম দেন, দেখবেন যদি এরকম প্রশ্ন থাকে, তাহলে ডব্লিউএস কোয়েশন যখন বাক্যের মাঝখানে থাকবে আর এখানে যখন নোট অফ ইন্টারোগেশন থাকবে না, তখন ধরে নিতে হবে এটা রিলেটিভ প্রোনাউন। কিন্তু রিলেটিভ প্রোনাউনের আরেকটা শর্ত আছে, নাউনের পরে বসতে হবে। নাউনের পরে বসে সেই নাউনকেই নির্দেশ করতে হবে, তাহলে সেটা রিলেটিভ প্রোনাউন। যদি নাউন না থাকে তাহলে সেটা রিলেটিভ প্রোনাউন হবে না, জাস্ট সেটা প্রোনাউন হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি আরেকটা উদাহরণ দিই হুইচ দিয়ে, একটু আগে আমরা হুইচ দিয়েই লিখছিলাম। আমরা যদি লিখি দিস, ওইটাই লিখি দিস শার্ট হুইচ ইজ বিউটিফুল। হ্যাঁ, দিস শার্ট হুইচ ইজ বিউটিফুল, এই শার্টটাই যেটা সুন্দর। আচ্ছা, তাহলে এই শার্টটাই, তাহলে এই দেখেন শার্ট, শার্ট কাকে নির্দেশ করতেছে? শার্টের পরে বসে কে? ডব্লিউএস কোয়েশন মানে প্রোনাউন বসছে, বসে আবার কাকে নির্দেশ করতেছে? শার্টকেই নির্দেশ করতেছে। দিস শার্ট, এই শার্টটি, হুইচ যেটা, ইজ বিউটিফুল যেটা হয় কি? সুন্দর। তাহলে এটা হলো কি? রিলেটিভ প্রোনাউনের উদাহরণ। প্রত্যেকটা ডব্লিউএস কোয়েশন যখন নাউনের পরে বসা সেই নাউনকে নির্দেশ করবে এবং দুইটা বাক্যকে একত্রিত করবে, তাকে আমরা কি বলবো? রিলেটিভ প্রোনাউন বলবো। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আসি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ কথা, রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন, সেটা হলো স্বয়ংবাচক সর্বনাম। স্বয়ং কথাটা কি? স্বয়ং মানে নিজে। হ্যাঁ, নিজে। যখন কোনো একটা কাজ করবেন, আপনার কাজটা নিজের উপরেই এফেক্ট ফেলবে, তখন তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। যখন কোনো প্রোনাউন কাজ করার পর ওই কাজের কি এফেক্টটা তার উপরেই এসে পড়ে, তখন তাকে কি বলা হয়? মানে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ কথার অর্থ কি? মানে রিফ্লেক্ট, কোনো কিছুকে প্রতিফলিত করা। হ্যাঁ, যেমন আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, তখন আয়না কিন্তু আপনাকে দেখাবে, অন্য কাউকে দেখাবে না। তার মানে কি? আয়না আপনাকে রিফ্লেক্ট করতেছে। রিফ্লেক্ট থেকে রিফ্লেক্সিভ কথাটা আসছে। এখন যদি আমরা যেমন লিখতে পারি, যেমন দেখেন হিমসেলফ মানে সে নিজে, হারসেলফ সে নিজে। সে নিজে বলতে এটা স্ত্রীবাচক, মেয়ে মানে মেয়েদের রিফ্লেক্সিভ প্রোনাউন, আর এটা হলো ছেলেদের। আচ্ছা, হিমসেলফ, হারসেলফ, তারপরে আমরা লিখতে পারি দেমসেলভস
মানে বহু বচন, এই জন্য সেলফস হয়েছে। আমরা লিখতে পারি ইউর সেলফ, আমরা লিখতে পারি যে ইউর সেলফস। যখন তুমি হবে তখন হবে ইউর সেলফ, আর তোমরা হবে তখন হবে ইউর সেলফস। তারপরে আমরা লিখতে পারি মাই সেলফ, এরপর আমরা লিখতে পারি আওয়ার সেলফস। ঠিক আছে, মানে তার হিমসেলফ তারা নিজে, সে নিজে, হার সেলফ সে নিজে মি হলে, আর দেম সেলফ তারা নিজে, ছেলে হোক মি হোক, ইউর সেলফ তুমি নিজে, ইউর সেলফস তোমরা নিজে, নিজেরা, মাই সেলফ মানে আমি নিজে, আওয়ার সেলফ মানে আমরা নিজেরা। আচ্ছা, তো এইগুলা যেমন আমি লিখতে পারি he killed by himself, আপনি ফলো করে দেখেন, he killed by himself, সে নিজেকে নিজেই হত্যা করলো। তাহলে সেই যে কাজটা করলো, এই কাজটা সে কার উপরে গিয়ে পড়লো? তার নিজের উপরে গিয়ে পড়লো। একটু আগে আমি বলেছিলাম যে যদি যখন কর্তা কোনো কাজ করবে সেই কাজের এফেক্টটা তার উপরে এসে পড়বে, তখন তাকে কি বলা হয়? মানে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। দেখেন, সে নিজেই নিজেকে হত্যা করলো, সে নিজেই নিজেকে হত্যা করলো। তাহলে সে নিজের কাজটা নিজে, মানে নিজের উপরই প্রতিফলিত হয়েছে। তার মানে নিজেকে নিজে হত্যা করছে। আমি একটু আগে বলছিলাম যে মানে রিফ্লেক্ট করা, কোনো কিছুকে প্রতিফলিত করা। আপনি আয়নার সামনে দাঁড়ালে আয়না আপনাকে দেখাবে, ঠিক সেম আপনি যখন কোনো একটা কাজ করবেন আপনার উপরে এসে পড়বে, তখন তাকে আপনি কি বলবেন? রিফ্লেক্সিভ প্রোনাউন বলবেন। তাহলে সবগুলোই যেমন আপনি যদি এই জায়গার মধ্যে প্রত্যেকটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসায় দেখেন, ঠিক সেম উত্তর করবে। প্রত্যেকটা কি করবে? রিফ্লেক্টিভ মানে রিফ্লেক্ট করবে। আচ্ছা, তাহলে আশা করি রিফ্লেক্সিভ প্রোনাউনটা আপনারা বুঝতে পারছেন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা একদম সোজা। আচ্ছা, এবার দেখেন আমরা রেসিপ্রোকাল প্রোনাউনটা পড়বো। রেসিপ্রোকাল প্রোনাউন কথার অর্থ হলো পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। পরস্পর মানে একজন আরেকজনের প্রতি, মানে দুজনের সাথে সম্পর্ক। যেমন পরস্পর মানে পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম, যখন কোনো একটা ভালো কাজ দুজনের মধ্যেই হয়, দুজনেই করে, এবং কি পরস্পর সম্মত, সেটা হতে পারে দুইজনের মধ্যে, হতে পারে দুইয়ের অধিক। আচ্ছা, যেমন আমরা লিখতে পারি ইচ আদার, মানে একজন আরেকজনের প্রতি। আচ্ছা, এখন আমরা লিখতে পারি ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তাহলে ইচ আদার, ওয়ান অ্যানাদার। এখন আপনি ফলো করে দেখেন ইচ আদার, ওয়ান অ্যানাদার। আমরা যদি এটাতে বাক্য লিখি, যেমন আমরা আগেও একটা বাক্য লিখছিলাম যে two brothers love each other। ঠিক আছে, তাহলে টু ব্রাদার লাভ ইচ আদার, দুই ভাই এক ভাইকে ভালোবাসে। তাহলে ভালোবাসা সম্পর্কে দুইজনের মধ্যে যদি সীমিত পরস্পরকে বোঝায়, তখন আমরা কি লিখবো? ইচ আদার। আর যখন আমরা এইভাবে লিখবো যে দে লাভ ওয়ান অ্যানাদার, দে লাভ ওয়ান অ্যানাদার, মানে তারা কি একে অন্যকে ভালোবাসে। মানে দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে, মানে দে দ্বারা এখানে একাধিক লোককে বোঝানো হচ্ছে। তারা যদি দুইয়ের অধিক কোনো পার্সন হয়, মানে প্রনাউন হয়, তখন আমরা কি ইউজ করব? ওয়ান অ্যানাদার। আর যখন দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে কাজটা, সেটা ভালো কাজই হোক মন্দ কাজই হোক, যদি বলা হয় দুইজনের মধ্যে দুইজন মানে ঝগড়া করছে, মানে দুজনের দ্বারাই কাজটা হইতেছে, একে অপরকে আঘাত করতেছে, একজন আরেকজনকে মারতেছে, একজন আরেকজনকে ভালোবাসতেছে, হ্যাঁ, সবকিছু মানে পরস্পরকেই বুঝাইলে দুইজনের মধ্যে হলে ইচ আদার। আর যখন সেম কাজটাই যখন দুইয়ের অধিক হবে, তখন আমরা কি লিখবো? ওয়ান অ্যানাদার লিখবো। তাহলে আশা করি আপনারা প্রোনাউনটা সুন্দর করে বুঝতে পারছেন। তাহলে আমাদের এই কষ্ট করে ক্লাসগুলা বানানো আপনাদের সাপোর্ট পাই বলেই এই ক্লাসগুলা বানাই। যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে এই ক্লাসগুলা কষ্ট করে আমরা বানাতে পারবো না। তো
দয়া করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে আপনারা যখন আমাদেরকে অনুপ্রাণিত করবেন, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ক্লাস সুন্দর করে বানানোর চেষ্টা করব এবং আমাদের আগ্রহ জন্মাবে। আপনারা যদি সাপোর্ট করেন, সাপোর্ট না করলে আমাদের সেই আগ্রহটা থাকে না। তো ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আশা করি পরবর্তী ক্লাসটা দেখতে পাবেন। পরের দিন আমরা পরবর্তী ক্লাসটা করব। তো স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্লাসে আপনারা পেয়ে যাবেন। আজকে প্রোনাউন পাইছেন, আগামীকালকে অ্যাডজেক্টিভের ক্লাস পেয়ে যাবেন। তো আশা করি নিয়মিত আমার চ্যানেলটা দেখবেন। আরেকটা কথা বলি আপনাদেরকে, যে কথাটা না বললেই নয়, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে প্রথম আপনাদের উদ্দেশ্যে ক্লাসগুলো করতেছি কষ্ট করে, আর প্রথম আমি গুছিয়ে কথা বলতে পারি না, যেহেতু প্রথম আসছি, প্রথম ক্লাস করতেছি। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে বা আমি কোনো মিস্টেক করে থাকি, কোনো কথা মিস্টেক করে চলে যায়, তাহলে আমাকে দয়া করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন অথবা ইনবক্সে নক দিবেন। তাহলে আমি পরবর্তীতে ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। মানুষ মাত্রই তো ভুল, আমার তো ভুল হতেই পারে, স্বাভাবিক। তো আমি প্রথম তো আমি কথা আসলে গুছিয়ে বলতে পারি না। তো দয়া করে আপনারা এই জিনিসটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।